বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাকে সুস্থ রেখেছেন এবং সুস্থ রেখেছেন তোমাদেরকেও। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি মোহাম্মদ আজিমউদ্দিন, সহকারী অধ্যাপক, প্রাণিবিজ্ঞান বিভাগ, কর্ণফুলী সরকারি কলেজ, কাপ্তাই, রাঙামাটি, পার্বত্য জেলা থেকে তোমাদের সবাইকে বায়োলজি অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের অনলাইন ক্লাসে ধারাবাহিকতায় আমরা আজকে যে ক্লাসটি প্রস্তুত করেছি সেটি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য, এবং বায়োলজি ফার্স্ট পেপার থেকে আমরা থার্ড চ্যাপ্টার পড়ছিলাম, এবং আজকে টপিকস হচ্ছে এনজাইম। প্রধান আলোচ্য বিষয় হচ্ছে এনজাইম, এনজাইমের বৈশিষ্ট্য, এনজাইমের টাইপস এবং রিলেটেড অন্যান্য শব্দ। সাথে সাথে এনজাইম রিলেটেড আরেকটি বিষয় হচ্ছে লক অ্যান্ড কি থিওরি, ইম্পর্টেন্ট। এখানে আমি যে বিষয়গুলো উল্লেখ করব, তোমাদের এখানে যে শব্দ সংক্ষেপগুলো বিশ্লেষণ করব, এগুলো প্রত্যেকটাই এক একটি জ্ঞানমূলক প্রশ্ন হিসাবে তোমরা বুঝে নেবে এবং প্রশ্ন হিসাবে লিখে নেবে আলোচনা করার সময়। কাজে এখানে জ্ঞানমূলক, অনুধাবন, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার প্রশ্ন থাকবে। তবে এই সাইড থেকে বেশিরভাগই জ্ঞানমূলক, অনুধাবন থাকার সম্ভাবনা, আর এখানে লক অ্যান্ড কি থিওরিটা প্রয়োগে থাকার সম্ভাবনা খুব বেশি। আচ্ছা, তাহলে আমরা শুরু করা যাক। আজকের আলোচ্য বিষয় হচ্ছে এনজাইম। প্রথমে বলে রাখি তাহলে এনজাইম কাকে বলে। এনজাইম হলো প্রোটিনধর্মী একটা উপাদান, এবং এটি এক ধরনের অনুঘটক, এক ধরনের জৈব রাসায়নিক পদার্থ। তো আমরা এর সংজ্ঞাটা পরে বলছি, যে তার মেইন কাজটা কি, তার এনজাইমের বৈশিষ্ট্যগুলো আমরা বলে তারপর সংজ্ঞাটা বলি একটু অন্যভাবে। এনজাইমের বৈশিষ্ট্য হচ্ছে সে প্রোটিনধর্মী পদার্থ। তারপর হচ্ছে এটি কলয়েডাল অবস্থাতে থাকে, অর্থাৎ কলয়েডধর্মী। এনজাইম তাপে বিনষ্ট হয়, অর্থাৎ তাপপ্রবণ বলা যায়। যেমন 35 ডিগ্রি সেলসিয়াস থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সে কার্যকরী থাকে। খুব কম হলেও তার কার্যকারিতা নষ্ট হয়, অতিরিক্ত তাপে তো অবশ্যই নষ্ট হয়। তাহলে এখন এছাড়া এনজাইমের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এনজাইমের অণুগুলো সাবস্ট্রেটের অণু অপেক্ষা বৃহৎ। সাবস্ট্রেট কি পরে আমরা আলোচনায় আসছি। তো এই এনজাইম হচ্ছে, এখন আমরা বলতে পারি যে এনজাইম হলো যে জৈব রাসায়নিক পদার্থ, প্রোটিনধর্মী যে জৈব রাসায়নিক পদার্থ স্বল্প মাত্রায় উপস্থিত থেকে জৈবনিক প্রক্রিয়ার গতিকে ত্বরান্বিত করে, কিন্তু বিক্রিয়া শেষে নিজে অপরিবর্তিত থাকে, তাকেই এনজাইম বলে। আমি আবার বলছি, প্রোটিনধর্মী যে জৈব রাসায়নিক পদার্থ স্বল্প মাত্রায় উপস্থিত থেকে জৈব রাসায়নিক বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করে, কিন্তু বিক্রিয়া শেষে নিজে অপরিবর্তিত থাকে, তাকেই বলা হয় এনজাইম। তবে এখানে শর্ত সাপেক্ষে কথাটা যোগ করবা। শর্ত মানে বিক্রিয়া শেষে কতিপয় শর্ত সাপেক্ষে নিজে অপরিবর্তিত থাকে, তাকেই বলা হয় এনজাইম। এখানে শর্তগুলো হচ্ছে, যেমন ধরো যদি তাপমাত্রা অতিরিক্ত বেড়ে যায়, অথবা অন্য কোনো ইনহিবিটর যদি এখানে কাজ করে, অথবা বাধাদানকারী পদার্থ, সেক্ষেত্রে এনজাইম অপরিবর্তিত থাকবে না। তো সেই জন্য আজকের আমরা এনজাইমের সংজ্ঞাটা বললাম। এখন এনজাইম থেকে আমরা যেগুলো শিখতে পাবো আজকে শিখন ফলে, যেমন এনজাইম কাকে বলে দিয়েছি, এখন আমরা টাইপসগুলো আলোচনা করব। তারপর এনজাইম রিলেটেড যে শব্দগুলো, যেমন সাবস্ট্রেট, প্রস্থেটিক গ্রুপ, কোএনজাইম, কোফ্যাক্টর, অ্যাক্টিভেটর, তারপর লক অ্যান্ড কি থিওরি, এবং পাশাপাশি অন্যান্য শব্দগুলো আমরা একটি একটি করে আলোচনায় আসবো। তাহলে আমরা এনজাইমের টাইপ আলোচনা করার আগে এনজাইমের রিলেটেড বিষয়গুলো আলোচনা করে নিই। প্রথম হচ্ছে সাবস্ট্রেট কাকে বলে। সাবস্ট্রেট হচ্ছে
যে এনজাইম যার উপর কাজ করে, এনজাইম যার উপর কাজ করে তাকেই সাবস্ট্রেট বলে। সোজা কথা, এইটি একটি কিন্তু জ্ঞানমূলক প্রশ্ন। সাবস্ট্রেট কি তোমরা লিখে নিতে পারো, সাবস্ট্রেট কি। তাহলে সাবস্ট্রেট হচ্ছে এনজাইম কাকে বলে, এটি যেমন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, একইভাবে সাবস্ট্রেট কাকে বলে সেটিও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে এখানে যে শব্দগুলো লেখা আছে প্রত্যেকটা জ্ঞানমূলক প্রশ্ন, আর এটা তো বড় প্রশ্ন, আর এগুলো প্রত্যেকটা নাম জ্ঞানমূলক প্রশ্ন, নামই আসতে পারে আলাদা আলাদাভাবে এগুলোর অ্যাব্রিভিয়েশন, তো এগুলো বিশ্লেষণভাবে নাম আসতে পারে। তো সেই জন্য তোমরা খেয়াল করবে, আমি যেমন বলছি যে এনজাইম কাকে বলে সেটা বলেছি, এখন বলছি যে সাবস্ট্রেট কাকে বলে এটিও বললাম, যে এনজাইম যার উপরে কাজ করে তাকেই সাবস্ট্রেট বলে। মনে করো একটা উদাহরণ দিচ্ছি, যেমন সুক্রেজ হচ্ছে একটা এনজাইম। সুক্রোজকে ভেঙে গ্লুকোজ এবং ফ্রুক্টোজে পরিণত করে। তার এক্ষেত্রে সুক্রেজ হচ্ছে এনজাইম আর সুক্রোজ হচ্ছে সাবস্ট্রেট। ঠিক সেরকম মনে করো মল্টোজকে ভেঙে গ্লুকোজে পরিণত করে, তাহলে মল্টেজ হচ্ছে উৎসেচক, মল্টোজ হলো সাবস্ট্রেট। একই রকম পেপসিন প্রোটিনকে ভেঙে পেপটাইডে পরিণত করে বা পলিপেপটাইডে পরিণত করে, তাহলে সেক্ষেত্রে পেপসিন হচ্ছে এনজাইম আর প্রোটিনটা হলো সাবস্ট্রেট, অর্থাৎ যেই প্রোটিনের উপর সে কাজ করছে। এবার এরপর আসো যে এনজাইমের টাইপে আমরা যেতে হবে, টাইপে যাওয়ার পরে আবার এদিকে আসতে হবে। টাইপটা হচ্ছে এনজাইমকে প্রথমত তাদের গঠনতান্ত্রিক বৈচিত্র্যের জন্য তাকে দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে সরল এনজাইম, আরেকটি হচ্ছে সংশ্লেষিত এনজাইম। এখন আমরা এটি আর এখানে করছি না, ব্যাখ্যা করে দিচ্ছি, আমি আর লিখছি না। একটা হলো সরল এনজাইম, একটা হলো সংশ্লেষিত এনজাইম। এখন সরল এনজাইম হলো যে এনজাইম শুধুমাত্র প্রোটিন দিয়ে তৈরি, তাহলে শুধুমাত্র প্রোটিন দ্বারা গঠিত এনজাইমকেই সরল এনজাইম বলে। আর সংশ্লেষিত এনজাইম হচ্ছে যে এনজাইমের মধ্যে প্রোটিনের পাশাপাশি একটি অপ্রোটিন অংশ থাকে, সেটি হচ্ছে সংশ্লেষিত এনজাইম অথবা সংযুক্ত এনজাইম অথবা কনজুগেটেড এনজাইম। তাহলে কনজুগেটেড এনজাইমের মধ্যে একটি প্রোটিন অংশ থাকে আর একটি অপ্রোটিন অংশ থাকে, তাহলে প্রোটিন এবং অপ্রোটিন অংশ সমন্বয়ে গঠিত এনজাইমকেই সংযুক্ত এনজাইম বা সংশ্লেষিত এনজাইম বা কমপ্লেক্স এনজাইম বা কনজুগেটেড এনজাইম বলে। এবারে কনজুগেটেড এনজাইমের সাথে রিলেটেড এই শব্দগুলো, তো কনজুগেটেড এনজাইমের একটা হচ্ছে যে প্রোটিন অংশ, আরেকটা অংশ হচ্ছে অপ্রোটিন অংশ। তাহলে এখানে আরেকটা শব্দ লিখতে হচ্ছে এটার সাথে, সেটি হচ্ছে অ্যাপো এনজাইম। এটা ছোট করে লিখছি একটু, অ্যাপো এনজাইম, জায়গার অভাবে। অ্যাপো এনজাইম কাকে বলে? অ্যাপো এনজাইম হচ্ছে সংশ্লেষিত এনজাইমের প্রোটিন অংশটাকে বলা হয় অ্যাপো এনজাইম, APOENZYME। এবার আসো প্রস্থেটিক গ্রুপ। প্রস্থেটিক গ্রুপ হচ্ছে কনজুগেটেড প্রোটিনের অপ্রোটিন অংশটিকে বলা হয় প্রস্থেটিক গ্রুপ। তার মানে সংশ্লেষিত এনজাইম অথবা কনজুগেটেড এনজাইমে দুটি অংশ আছে, একটি হচ্ছে প্রোটিন অংশ আর একটি হলো অপ্রোটিন অংশ। প্রোটিন অংশটি হচ্ছে অ্যাপো এনজাইম আর অপ্রোটিন অংশটি হচ্ছে প্রস্থেটিক গ্রুপ। এরপর আসো যে প্রস্থেটিক গ্রুপের সাথে আবার এগুলো আছে, যেমন কোএনজাইম কি? কোএনজাইমটা হচ্ছে যে প্রস্থেটিক গ্রুপটা যদি কোনো জৈব রাসায়নিক পদার্থ হয়, কোনো কনজুগেটেড প্রোটিনের প্রস্থেটিক গ্রুপটি যদি কোনো জৈব রাসায়নিক পদার্থ হয় তখন সেটিকে বলা হয় কোএনজাইম। একইভাবে কোফ্যাক্টর হচ্ছে যদি সংশ্লেষিত এনজাইম বা কনজুগেটেড এনজাইমের প্রস্থেটিক গ্রুপটি কোনো মেটেল বা ধাতব যৌগ হয়, যেমন জিঙ্ক, ফেরাস এ ধরনের যদি হয়, তখন তাকে বলা হয় কোফ্যাক্টর, যেটাকে আগে বলা হতো অ্যাক্টিভেটর। তাহলে কোফ্যাক্টর হচ্ছে যখন কনজুগেটেড এনজাইমের প্রস্থেটিক গ্রুপটি কোনো ধাতব পদার্থ হয় তখন সেটাকে বলা হয় কোফ্যাক্টর অথবা অ্যাক্টিভেটর। আচ্ছা,
লক অ্যান্ড কি থিওরিতে আমরা পরে আসছি, এটি আরেকটি একটা বিষয়। তো এখন আমরা এই যে কোএনজাইমটা বললাম, কোএনজাইমের মধ্যে এক্সাম্পল হচ্ছে এগুলো, যেমন এডিপি, এটিপি, এফএডি, এফএডিএইচ2, এনএডি, এনএডিএইচ2, তারপর হচ্ছে এফএমএন। তো এখানে এগুলোর পুরো নাম হচ্ছে, যেমন এডিপি আমরা জানি যে এডিপি হচ্ছে এডিনোসিন ডাইফসফেট, এটা একটা কোএনজাইম। এটিপি হচ্ছে এডিনোসিন ট্রাইফসফেট, অর্থাৎ এডিপির সাথে একটা ফসফেট যুক্ত হলেই এটিপি তৈরি হয়। এফএডি হচ্ছে ফ্লাভিন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড, আর যখন H2 যোগ হবে অর্থাৎ বিজারিত ফ্লাভিন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড। এখন বিজারিতটাকে ইংরেজিতে কীভাবে লিখবা? রিডিউসড ফ্লাভিন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড। একইভাবে এনএডি হচ্ছে একটা কোএনজাইম, এনএডি হচ্ছে নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড। NADH2 যখন হবে তখন হবে রিডিউসড নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড। আর এফএমএন হচ্ছে ফ্লাভিন মনোনিউক্লিওটাইড। তাহলে এখন আসো যে আমরা এই কোএনজাইমগুলো, এগুলো প্রত্যেকটি হচ্ছে কোএনজাইম। এগুলো আবার এক একটা কোশ্চেন, যেগুলো পূর্ণ নাম লিখো, এটা একটা কোশ্চেন হিসাবে আসতে পারে। আচ্ছা, এবার আসো যে আমরা যে টাইপসে চলে যাচ্ছি, আরেকটা টাইপস। এখন আমরা একটা টাইপস আলোচনা করেছি যে তাদের গঠনগত বৈচিত্র্যের কারণে তাদেরকে দুভাগে ভাগ করা হয়, সরল এনজাইম এবং কনজুগেটেড এনজাইম। সেগুলো আমরা এখন সেগুলোর সাথে রিলেটেড অন্যান্য যে শব্দগুলো সেগুলো আমরা আলোচনা করেছি। এখন আসবো যে বিক্রিয়ার ধরনের উপর ভিত্তি করে এনজাইমকে কতগুলো ভাগে ভাগ করা হয়, যেগুলো আমরা উল্লেখযোগ্য কয়েকটি এখানে উল্লেখ করব। যেমন তোমার টাইপস আমরা চলে যাচ্ছি, এগুলো অলরেডি আলোচনা হয়ে গেছে, সেই জন্য আমরা মুছে দিচ্ছি। এখানে আমরা উল্লেখযোগ্য কয়েকটা আলোচনা করব, যেমন অক্সিডো রিডাকটেজ, oxidoreductase enzyme, hydrolytic enzyme, carboxylase enzyme, phosphorylase enzyme, isomerase enzyme, epimerase enzyme। আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ এনজাইম আলোচনা করছি। তাহলে এগুলো হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার প্রকৃতির উপর, কোন ধরনের বিক্রিয়াকে প্রভাবিত করে তার উপর ভিত্তি করে অনেকগুলো ভাগে ভাগ করা হয়, তার মধ্যে আমরা উল্লেখযোগ্য কয়েকটি আলোচনা করছি। তাহলে প্রথমে আসো অক্সিডো রিডাকটেজ। অক্সিডেশন রিডাকশান, অক্সিডেশন মানে হচ্ছে জারণ, রিডাকশন মানে বিজারণ। তাহলে যে সমস্ত এনজাইম অক্সিডেশন রিডাকশান অর্থাৎ জারণ বিজারণ প্রক্রিয়াকে প্রভাবিত করে বা পরিচালনা করে তাদেরকেই বলা হয় অক্সিডো রিডাকটেজ এনজাইম। একইভাবে হাইড্রোলাইটিক এনজাইম, হাইড্রোলাইসিস মানে হচ্ছে আর্দ্র বিশ্লেষণ, অর্থাৎ আর্দ্র বিশ্লেষণ প্রক্রিয়াকে প্রভাবিত করে যে এনজাইম তাকেই বলা হয় হাইড্রোলাইটিক এনজাইম। এরপর সব কার্বক্সিলেজ এনজাইম, যে সমস্ত এনজাইম কোনো সাবস্ট্রেটের সাথে কার্বন ডাইঅক্সাইডকে যুক্ত করে অথবা কোনো সাবস্ট্রেট থেকে কার্বন ডাইঅক্সাইডকে অপসারণ করে তাকেই কার্বক্সিলেজ এনজাইম বলে। আমি আবার বলছি যে যখন কোনো এনজাইম বা যেসব এনজাইম কোনো সাবস্ট্রেটের সাথে কার্বন ডাইঅক্সাইডকে যুক্ত করে অথবা কোনো সাবস্ট্রেট থেকে কার্বন ডাইঅক্সাইডকে অপসারণ করে বা মুক্ত করে
তখন তাকে বলা হয় কার্বক্সিলেজ এনজাইম। ফসফোরাইলেজ এনজাইম, যে সমস্ত এনজাইম কোনো সাবস্ট্রেটের সাথে ফসফরাস অথবা ফসফরাস ঘটিত যৌগ যেমন ফসফেটকে যুক্ত করে অথবা কোনো যৌগ থেকে ফসফেট গ্রুপকে অপসারণ করে তাকেই ফসফোরাইলেজ এনজাইম বলে। আবার বলছি যে সমস্ত এনজাইম কোনো সাবস্ট্রেটের সাথে ফসফরাস অথবা ফসফরাস ঘটিত যৌগ কিংবা ফসফেটকে সংযুক্ত করে অথবা কোনো সাবস্ট্রেট থেকে তাকে অপসারণ করে, ফসফরাস ঘটিত যৌগকে অপসারণ করে তাকেই বলা হয় ফসফোরাইলেজ। আইসোমারেজ, আইসোমারেজ হচ্ছে যে সমস্ত এনজাইম কোনো সাবস্ট্রেটকে তার আইসোমারে পরিণত করে তাকেই আইসোমারেজ এনজাইম বলে। যে সমস্ত এনজাইম কোনো সাবস্ট্রেটকে তার আইসোমারে পরিণত করে তাকেই বলা হয় আইসোমারেজ এনজাইম। এবার আসো ইপিমারেজ, যে সমস্ত এনজাইম কোনো সাবস্ট্রেটকে তার ইপিমারে পরিণত করে তাকেই ইপিমারেজ এনজাইম বলে। যে সমস্ত এনজাইম কোনো সাবস্ট্রেটকে তার ইপিমারে পরিণত করে তাকেই ইপিমারেজ এনজাইম বলে। তাহলে আমি আবার বলে যাচ্ছি যে এটি হচ্ছে এই টাইপটা হলো টাইপটা আমি আবার বলছি যে দুইভাবে এনজাইমকে ভাগ করা হয়। একটি হচ্ছে তার গঠনগতভাবে, গঠন বৈচিত্র্যের কারণে, আরেকটি হচ্ছে কোন ধরনের রাসায়নিক বিক্রিয়াকে প্রভাবিত করে তার উপর ভিত্তি করে। তো গঠনগতভাবে এনজাইমকে দুই ভাগে ভাগ করা হয়, একটি হচ্ছে সরল এনজাইম আর একটি হচ্ছে কনজুগেটেড এনজাইম। সরল এনজাইম হচ্ছে যে সমস্ত এনজাইম শুধুমাত্র প্রোটিন দ্বারা গঠিত তাদেরকে বলা হয় সরল এনজাইম। আর কনজুগেটেড এনজাইম হচ্ছে যে সমস্ত এনজাইম প্রোটিন এবং অপ্রোটিন অংশ নিয়ে গঠিত তাদেরকে বলা হয় কনজুগেটেড এনজাইম। আর রাসায়নিক বিক্রিয়ার প্রকৃতির উপর ভিত্তি করে যেগুলো করা হয় তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যেমন অক্সিডো রিডাকটেজ এনজাইম। তাহলে যে এনজাইম বা যে সমস্ত এনজাইম অক্সিডেশন রিডাকশনকে প্রভাবিত করে অর্থাৎ জারণ বিজারণকে প্রভাবিত করে তাকে বলা হয় অক্সিডো রিডাকটেজ এনজাইম। হাইড্রোলাইটিক এনজাইম হচ্ছে যে সমস্ত এনজাইম হাইড্রোলাইসিস প্রক্রিয়াকে প্রভাবিত করে তাকেই বলা হয় হাইড্রোলাইটিক এনজাইম। কার্বক্সিলেজ হচ্ছে যে সমস্ত এনজাইম কোনো সাবস্ট্রেটের সাথে কার্বন ডাইঅক্সাইডকে যুক্ত করে অথবা কোনো সাবস্ট্রেট থেকে কার্বন ডাইঅক্সাইডকে অপসারণ করে তাকেই কার্বক্সিলেজ এনজাইম বলে। ফসফোরাইলেজ হচ্ছে যে সমস্ত এনজাইম কোনো সাবস্ট্রেটের সাথে ফসফেটকে যুক্ত করে অথবা কোনো সাবস্ট্রেট থেকে ফসফেটকে অপসারণ করে। ফসফেটের হয়তো সাবস্ট্রেটের সাথে যুক্ত করবে অথবা সাবস্ট্রেটকে অপসারণ করবে তাকেই বলা হয় ফসফোরাইলেজ। তারপর হচ্ছে আইসোমারেজ, যে সমস্ত এনজাইম কোনো সাবস্ট্রেটকে তার আইসোমারে পরিণত করে তাকে বলা হয় আইসোমারেজ এনজাইম। তারপর হচ্ছে ইপিমারেজ, যে সমস্ত এনজাইম কোনো সাবস্ট্রেটকে তার ইপিমারে পরিণত করে তাকেই ইপিমারেজ এনজাইম বলে। মোটামুটি আমরা আজকে শিখন ফলে যেগুলো আছে আমরা মোটামুটি শিখতে পেরেছি। এরপরে লাস্ট ওয়ান হচ্ছে লক অ্যান্ড কি থিওরি অর্থাৎ এনজাইম অ্যাকশান। এটা একটা প্রশ্নটা লিখা ওইভাবে যে এনজাইমের কার্যপদ্ধতি ব্যাখ্যা করো, এভাবে এটা হচ্ছে ট্র্যাডিশনাল কোশ্চেন। অথবা মেকানিজম অফ এনজাইম অ্যাকশান, এনজাইমের ক্রিয়া প্রক্রিয়া ব্যাখ্যা করো। অথবা এনজাইমের লক অ্যান্ড কি থিওরি ব্যাখ্যা দাও। এগুলো সবই ট্র্যাডিশনাল। লক অ্যান্ড কি থিওরিও তো দেওয়া থাকবে, তোমাকে ব্যাখ্যা করতে বলবে, অথবা সাংকেতিক চিহ্ন ব্যবহার করবে লক এবং কি। হ্যাঁ, সেক্ষেত্রে তোমাকে এটা ব্যাখ্যা করতে, আমি যেটা বললাম এটা হচ্ছে ট্র্যাডিশনাল কোশ্চেন। তো আমরা এখন এটি আলোচনা করছি যে লক অ্যান্ড কি থিওরিটা কী। লক অ্যান্ড কি থিওরিটা খুব গুরুত্বপূর্ণ। যে বিজ্ঞানী ফিশার তিনি বলছেন যে এনজাইম আর সাবস্ট্রেটের যে কার্যকারিতা সেটিকে তালা চাবির সাথে তুলনা করা যায়। কিভাবে, যে একটা এনজাইমের অ্যাক্টিভ সাইট থাকে একইভাবে সাবস্ট্রেটেরও একটা অ্যাক্টিভ সাইট থাকে। আমরা মনে করো যে কোনো একটা বিশেষ ব্র্যান্ডের তালা খোলার জন্য ওই ব্র্যান্ডের ওই তালার চাবি প্রয়োজন। সেই তালার চাবি ছাড়া, মনে করো একটা তালার সাথে তিনটা থাকতে পারে চাবি, আগে দুটো থাকতো এখন তিনটা, চারটা, পাঁচটাও থাকে কোনো কোনো ক্ষেত্রে। তো মনে করো ওই পাঁচটা চাবি কিন্তু ওই তালার জন্য নির্দিষ্ট। একই সাইজের একই ব্র্যান্ডের অন্য তালা কিন্তু
এই চাবিগুলো দিয়ে আর খোলা যাবে না, শুধু সেই তালাটাই, অর্থাৎ এই 5টা চাবির জন্য এই তালাটাই তৈরি করা হয়েছে, অথবা এই তালাটা সুনির্দিষ্ট ওই 5টা চাবি আছে বা 4টা চাবি আছে সেগুলো দিয়েই কেবলমাত্র খোলা যাবে। একই ব্র্যান্ডে হলো অন্য তালা কিন্তু খোলা যায় না। কেন? তার কারণ হচ্ছে চাবির একটা জায়গা আছে, পয়েন্ট আছে, যেটাকে বলা মানে চাবির জন্য সেটি হচ্ছে অ্যাক্টিভ সাইড, সক্রিয় স্থান। একইভাবে তালার অ্যাক্টিভ সাইড আছে বা সক্রিয় স্থান আছে। এখন তালার অ্যাক্টিভ সাইড যখন চাবির অ্যাক্টিভ সাইডের সংস্পর্শে আসে তখন তালাটা খুলে যায়। ঠিক একইভাবে এনজাইমকে তালার সাথে তুলনা করা হয় আর সাবস্ট্রেটকে চাবির সাথে তুলনা করা হয়। কারণ এনজাইম কেন তুলনা করা হয়? আপাতত তোমাদের কাছে জিনিসটা উল্টো মনে হতে পারে যে এনজাইমটাকে চাবির সাথে তুলনা করলে সাবস্ট্রেটের সাথে যদি তালাকে তুলনা করতো সেটা অধিকতর যুক্তিসঙ্গত হতো, তোমাদের মনে হতে পারে, কিন্তু আসলে তা নয়। এবং এটি করা হয়েছে এই জন্য, আসলে আমরা একটা এনজাইমের বৈশিষ্ট্য আলোচনা করার সময় বলেছিলাম যে এনজাইমের অণুগুলো সাবস্ট্রেটের অণুর থেকে বড়, কাজেই তালা যেহেতু চাবির থেকে বড়, সাবস্ট্রেটের অণুর উপরে যেহেতু সে কাজ করে, কাজেই এনজাইমের অণুটা বড় হওয়ার কারণে সেটিকে তালার সাথে এবং সাবস্ট্রেটকে চাবির সাথে তুলনা করা হয়। তাহলে এনজাইমের একটা অ্যাক্টিভ সাইট রয়েছে, অর্থাৎ সক্রিয় স্থান রয়েছে, একইভাবে সাবস্ট্রেটেরও একটা অ্যাক্টিভ সাইট রয়েছে। সেই জন্য সুনির্দিষ্ট এনজাইম কেবল সুনির্দিষ্ট সাবস্ট্রেটের উপরেই কাজ করে, অন্য সাবস্ট্রেটের উপর কাজ করে না। সেজন্য প্রোটিয়েজ এনজাইমকে বা প্রোটিন পরিপাকা প্রোটিওলাইটিক এনজাইমকে তুমি যদি কার্বোহাইড্রেটের উপর প্রয়োগ করো তাহলে সেটি যেমন কাজ করবে না, একইভাবে অ্যামাইলোলাইটিক এনজাইমকে প্রোটিনের উপর নিক্ষেপ করা হলে সেও কাজ করবে না। কারণ তাদের লক অ্যান্ড কি থিওরি অনুযায়ী অ্যামাইলোলাইটিক এনজাইমগুলো কেবলমাত্র কার্বোহাইড্রেটের উপরে কাজ করে, প্রোটিওলাইটিক এনজাইমগুলো প্রোটিনের উপরে কাজ করে, লাইপোলাইটিক এনজাইমগুলো লিপিডের উপরে কাজ করে। সেজন্যই এখানে কোনো কাজ তুমি পাবে না। তাহলে এটি হচ্ছে লক অ্যান্ড কি থিওরির মূল প্রতিপাদ্য বিষয়, অর্থাৎ নির্দিষ্ট তালা যেমন খোলার জন্য নির্দিষ্ট চাবির প্রয়োজন হয়, ঠিক একইভাবে নির্দিষ্ট এনজাইম নির্দিষ্ট সাবস্ট্রেটের সাথেই কাজ করে, নির্দিষ্ট সাবস্ট্রেটকেই যৌগ গঠন করে, সাবস্ট্রেটের সাথে সংযুক্ত হয়েই যৌগ গঠন করে। যেমন এনজাইম যেইভাবে কাজ করে সেটি হচ্ছে প্রথমে এনজাইমের অ্যাক্টিভ সাইট বা সক্রিয় স্থানটা সাবস্ট্রেটের সক্রিয় স্থানের সাথে যুক্ত হয়ে রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে এবং এনজাইম সাবস্ট্রেট যৌগ গঠন করে। এটি হচ্ছে ফার্স্ট তার কাজ। তাহলে দ্বিতীয়ত সেকেন্ড টাইমে সে যেটা করে সেটা হচ্ছে যে এনজাইম সাবস্ট্রেট যৌগ যেটা তৈরি হয় সেটি ভেঙে যায়, ভেঙে নতুন একটা যৌগ তৈরি হয়, এনজাইম মুক্ত হয়ে যায়, এনজাইম নিজেকে মুক্ত করে নেয় এবং সে অপরিবর্তিত থাকে। এভাবেই এনজাইম সাবস্ট্রেটের উপরে কাজ করে, যেটি তালা চাবির সাথে তুলনীয়। আর সেজন্যই এনজাইম অ্যাকশান বা এনজাইম সাবস্ট্রেট অ্যাকশানকে লক অ্যান্ড কি থিওরি সাথে মাধ্যমে ব্যাখ্যা করা হয়। তাহলে আমরা আজকে মোটামুটি জানতে পারলাম এবং আজকের আমাদের এই চ্যাপ্টারটিও শেষ হতে চলেছে, শেষ হলো। আমরা নেক্সট ক্লাসে ভিন্ন একটা চ্যাপ্টার আমরা সেকেন্ড পেপার থেকে আলোচনা শুরু করব। আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করতে যাচ্ছি। তো নেক্সট ক্লাসে আমরা অন্য একটা চ্যাপ্টার নিয়ে হাজির হব। সে পর্যন্ত আশা করছি তোমরা সবাই ভালো থাকবে এবং সবাই সবার জন্য দোয়া করবে, আমরা যেন সবাই ভালো থাকি। আল্লাহ হাফেজ।